তো আজকে আমরা লামাফেরা ক্লাসের জন্য এসেছি, যেটা আমাদের লামাফেরা মাস্টার হিলার ক্লাস। তো লামাফেরা মাস্টার হিলার ক্লাস কখন করে আর এর কি বিশেষ বৈশিষ্ট্য আছে সেটা আমরা জানবো। আমরা লামাফেরা কাকে বলে একটু পরে জানবো, কিন্তু তার আগে জেনে নেব যে এই বিদ্যাটার পেছনে, যেটা আজকে আমরা শিখতে চলেছি, সেইটার পেছনে আমাদের কি উদ্দেশ্য হওয়া উচিত, আমরা সেখান থেকে কি লাভ করতে পারবো, এবং এই বিদ্যাটা আমাদের জীবনে কি কি দিতে পারবে আর কি কি আমরা এই বিদ্যাটার দ্বারা করতে পারবো। এই পুরো বিষয়টা, লামাফেরা যে বিষয়টা, এই বিষয়টা পুরোটাই একটা আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতি, যেটা প্রচন্ডভাবে গুপ্ত পদ্ধতি। যতগুলো হোলিস্টিক হিলিং কোর্স আছে তাদের মধ্যে একটা স্পেশালাইজড গুপ্ত পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা শিখি যে কিভাবে আমাদের শরীরের যদি কোনো রকম নেগেটিভ এনার্জি প্রবেশ করে থাকে, নেগেটিভ এন্টিটি প্রবেশ করে থাকে, বা কারোর উপর যদি কোনো রকম কিছু কাজ করা হয়ে থাকে, বা ওভারঅল একটা নেগেটিভ এনার্জি যদি কারোর উপর ধরে রাখে কাউকে, তো সেই জিনিসগুলোকে কি করে এলিমিনেট করব। আমাদের চিন্তা, ভাবনা, আমাদের মানসিকতা থেকে কি করে আমরা থট এন্টিটিস গুলোকে দূর করব। কারণ আমরা জগতে যা কিছুর চিন্তা করি, যা কিছুর পুজো করি, বা যে জিনিস থেকে ভয় পাই, এই সবই হলো থট এন্টিটি। এই থট এন্টিটি গুলো আমাদের চক্রের ওপর বসে থাকে, এবং আমরা তাদের অনেক সময় ভক্তি দ্বারা তাদেরকে ফিড করি, অথবা তাদের থেকে ভয়ের দ্বারা আমরা তাদেরকে খাওয়াই, এক ধরনের ফিড করি। তো এই থট এন্টিটিস গুলো আমরা রিমুভ করতে সাহায্য করবে আমাদের লামাফেরার পদ্ধতি। এর ফলে কি হবে, জীবনের যে অপ্রয়োজনীয় ঘূর্ণাবর্ত, যেমন কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি তার আইনের কেস চলেই যাচ্ছে, কারো একটা কাজ বারংবার অসফল হয়ে যাচ্ছে, কারোর একটা কাজের দিন প্রতিদিন ডিটোরিয়েশন আসছে, কারো চক্র অত্যন্তভাবে খারাপ হয়ে গেছে, কারো মানসিকতা অত্যন্তভাবে খারাপ হয়ে গেছে। এইগুলো সবইগুলো হলো আমাদের থট এন্টিটিস এর প্রভাবের দ্বারাই হয় 90% ক্ষেত্রে। থট এন্টিটিস মানে হলো সামগ্রিক মনুষ্য জগতের চিন্তা এক হয়ে, বা মনুষ্য জগতের একটা বৃহত্তর গোষ্ঠী কোনো একটা জিনিসের নিয়ে যদি কন্টিনিউয়াস ভাবে, তাদের চিন্তার শক্তিগুলো একটা জায়গায় একত্রিত হয়ে একটা শক্তি মণ্ডলী সৃষ্টি করে, যার মধ্যে নিজস্ব সেলফ অ্যাওয়ারনেস থাকে, মানে নিজস্ব চেতনা থাকে, নিজস্ব ক্ষমতা থাকে এবং গুণাবলী থাকে। এবার দেখা গেল আমরা সকলে মিলে যারা আমরা সাধনা করি, হতে পারে যে আমরা কোনো একটা এমন একটা চিন্তাকে আমরা জন্ম দিলাম, যেই জিনিসটা যদি কেউ ভাবে, তাহলে তার জীবনে আর্থিক বা পড়াশোনার যে বাধাগুলো সেগুলো দূর হয়ে যাবে। তো এবার যখন আমরা ওই চিন্তাটাকে এক জায়গায় প্রক্ষেপণ করলাম, প্রজেক্ট করলাম, কিছুদিন পর ওই চিন্তাটা যে নাম দেব, ধরে নিচ্ছি কোনো একটা দেবতার নাম দিলাম বা কোনো একটা এন্টিটির নাম দিলাম, আমরা ইচ্ছা করে একটা কিছু একটা নাম দিলাম সেটা, তো সেইটা ধীরে ধীরে কিন্তু শক্তিতে আসতে থাকবে এবং আমাদের জীবনে সেটা প্রভাব দেওয়া শুরু করবে। ভবিষ্যতে যখনই কেউ ওই জিনিসটার নাম নেবে, তখন থেকে কিন্তু সেও ওখান থেকে প্রভাব পেতে পারবে। তো লামাফেরা হলো আমাদের ওপরে যে আননেসেসারি থট এন্টিটিস এর প্রভাব আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা নেগেটিভ হয়, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই পজিটিভ হয়, তো সেই সমস্তগুলোকে বের করে দেওয়া। আমাদের চক্রের ওপর যত কিছু নেগেটিভ এনার্জিস বা কোনো রকমের ব্ল্যাক এন্টিটিস বা ব্ল্যাক কার্যকলাপের জন্য কোনো রকম নেগেটিভ এন্টিটিস যদি জমা থাকে, সেগুলোকে রিমুভ করে। তারপরে আমাদের জীবন থেকে ওভারঅল বাধাগুলোকে রিমুভ করার মাধ্যমে যাতে আমরা আধ্যাত্মিক জীবনে মনোসংযোগ করতে পারি এবং আমরা আধ্যাত্মিক বা স্পিরিচুয়ালি জাগ্রত হতে পারি, সেইটা হলো লামাফেরার একমাত্র এবং মূল লক্ষ্য। যাতে করে আমরা একটা উন্নত শরীর, মন এবং মানসিকতা নিয়ে একটা উচ্চতর মানুষ হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারি। লামাফেরা অবশ্যই শরীর সারানো, মন সারানো, আর্থিক সমস্যা সারানো, বা আইনের সমস্যা, বা কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক, এইগুলো সবই সমস্যা সারাতে সাহায্য করে। কিন্তু আলটিমেট উদ্দেশ্য হলো যে তাকে যাতে স্পিরিচুয়ালি অ্যাওয়েকেন করা সম্ভব হয়। এইটা হলো ওর অন্তিম উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য।
তার পথে এগুলো আসছে বলে সেগুলোতে ওরা সাহায্য করে দিচ্ছে। এখানে যে অ্যাসেন্ডেড মাস্টারের শক্তিটাকে আমরা ব্যবহার করি তার নাম হলো গৌতম বুদ্ধ। এখানে মনে রাখতে হবে গৌতম বুদ্ধ কোনো ধর্মীয় ক্যারেক্টার নয়। গৌতম বুদ্ধ, বুদ্ধ শব্দটা হলো এমন একটা অবস্থা বা পর্যায় যেখানে মানুষ সর্বোচ্চ জ্ঞান লাভ করেছে। যেখানে মানুষ সর্বোচ্চ জ্ঞান লাভ করেছে সেই মানসিক অবস্থাটাকেই বলা হয় বৌদ্ধত্ব। এখানে যদি আপনি নিজেও লাভ করে থাকেন তাহলে আপনিও কিন্তু একজন বুদ্ধ। তার মানে আমাদের অ্যাকচুয়াল প্রার্থনাটা কোনো দেবদেবী বা কোনো বিশেষ মানুষ বা ধর্ম প্রচারকের কাছ থেকে নয়। আমাদের এই প্রার্থনাটা নিজের অন্তঃসত্ত্বার ভেতরে বসে থাকা বৌদ্ধত্ব বা সর্বজ্ঞানীকে। সেই জন্য যে কোনো ধর্মাবলম্বী মানুষ যদি এই পদ্ধতি শেখেন তাহলে এই পদ্ধতির উপকার প্রত্যেকের ওপরেই বহাল হবে। যেমন সূর্য কাউকে আলো দিতে দ্বিধা করে না, তেমনি এই শক্তিও তার পরম্পরা বা ঐতিহ্য থেকে কাউকে উপকার দেয় না। সবার ওপর সমান পরিমাণে এই শক্তির প্রকাশ দেখা যায়। তো আমরা এখানে কোনো রকম মানসিকভাবে এটা ধরে রাখবো না যে আমাদের ধর্মটা মাঝখানে আসতে পারে, আমাদের চিন্তা ভাবনা মাঝখানে আসতে পারে, আমরা হয়তো অন্য কিছু ভাবতে অন্য কিছু করে ফেলছি। তো এই রকম ব্যাপার নয়। এখানে প্রার্থনাটা হচ্ছে বৌদ্ধত্বের কাছে, সর্বজ্ঞানী বা চরম জ্ঞানীর অবস্থার কাছে। কোনো ব্যক্তি বিশেষ এখানে শুধুমাত্র, যেহেতু আমাদের মানসিক যে মস্তিষ্ক আছে এটা একটা কাঠামোকে বুঝতে পছন্দ করে এবং সহজ হয়, সেই জন্য একটা মহাপুরুষ যার নাম গৌতম বুদ্ধ, তাকে আমরা একটা কাঠামো বা আকৃতি হিসেবে স্মরণ করতে পারি যদি আমরা চাই। তো এখানে আমরা গৌতম বুদ্ধের জীবনে উপলব্ধ এই বিদ্যাটি এগোবো। তো এই বিদ্যাটি বলে রাখছি, এই বিদ্যাটির যিনি আবিষ্কর্তা, মানে আবিষ্কর্তা বলা ভুল, ওনাকে বলা যায় কম্পোজার। এলিমেন্টগুলো সবই ছিল, উনি একটা সূত্রে কম্পোজ করে এমন একটা ছোট্ট মেথড বার করলেন যেটা একটা গৃহস্থ মানুষ থেকে শুরু করে একজন তপস্বী মানুষ কোনো রকম বিশেষ আচার আচরণ পালন করা ছাড়া সাধারণ সংসারে থেকে, সবার সঙ্গে থেকে, সংসার জীবনের মধ্যে সম্পূর্ণভাবে লিপ্ত থেকে এই পদ্ধতিটাকে সম্পূর্ণ সক্ষমতার সঙ্গে প্রয়োগ করতে পারে। এর জন্য কোনো রকম বিধি নিষেধ পালন অপালন কিচ্ছু দেয়া নেই। একটা নিরক্ষর মানুষ যে কোনোদিনও বই ছুঁয়ে দেখেনি সেও কিন্তু এই পদ্ধতিটা লাভ ওঠাতে পারে। এতে কোনো রকম শারীরিক পরিশ্রম লাগে না, কেবলমাত্র মানসিক একাগ্রতা এবং মানসিক ইচ্ছাটাই আসল যে আমি এই বিদ্যাটিকে গ্রহণ করতে চাই। এই মানসিকতাটাই এখানে আসল। বোঝা গেল? তো এবার হচ্ছে যে আমরা যখন লামাফেরা শিখছি, তো লামাফেরার কম্পোজারের নাম জানলাম যে এসকে সাইনি। আপনাদের সবার কাছে বই পেয়ে গেছেন, ওখানে পড়ে নেবেন যে এসকে সাইনি যখন 12 বছর বয়স তখন উনি গৃহত্যাগী সন্ন্যাসী হন এবং উনি আত্মানন্দজিকে নিজের গুরু হিসেবে গ্রহণ করেন এবং ওনার আশ্রমে থাকাকালীন একজন গুজরাটি ভদ্রলোকের সঙ্গে ওনার পরিচয় হয়, যেখানে বৌদ্ধ ধর্মের বিভিন্ন গুপ্ত হিলিং পদ্ধতিগুলো ওনাকে আকর্ষিত করে। উনি গভীর জ্ঞানের সন্ধানে মন্দসাজির কাছে নেপালে যান। মন্দসাজি তাকে যতটা তার দীক্ষা বা জ্ঞান ছিল সেটা শেখান। তারপর ওনাকে সাজেস্ট করেন যে তুমি যাও, গিয়ে তিব্বতের লামাদের কাছ থেকে পুরো বিদ্যাটা শিখে এসো। লামাদের, তিব্বত ছিল তখন চীনাদের দখলে, সেখানে যাওয়া এক ধরনের অসম্ভব ছিল। মন্দসাজির কাছে কঠোর তপস্যার দ্বারা এসকে সাইনি পুরো বিদ্যাটি গ্রহণ করেন। গ্রহণ করার পর 1998 সালের এপ্রিল মাসে পুরো বিদ্যাটা শিখে একটা ওয়েল ভার্সড কম্পোজিশন, পুরো বিদ্যাটার একটা সংক্ষিপ্তায়ন বা সংক্ষিপ্ত রূপ উনি ব্যক্তিগতভাবে লামাফেরা নাম দিয়ে সেই বিদ্যাটিকে সমাজের কাছে প্রচলিত করেন 1998 সালের এপ্রিল মাসে। তারপর থেকে বিদ্যাটি গোটা জগতে ছড়িয়ে পড়ে এবং আজকে যেটা আমরা লামাফেরা শিখছি এটা এসকে সাইনির ভূমিকায় সব থেকে বৃহত্তম। এখানে এবার বলছে যে বৌদ্ধত্ব বা বুদ্ধদেবের জীবনী সম্বন্ধে সামান্য লেখালেখি আছে, যে
বুদ্ধদেবের জীবনে কি হয়েছিল, যে উনি একজন রাজপুত্র ছিলেন, শাক্য বংশের উনি রাজার সন্তান ছিলেন, এবং ওনার সঙ্গে একজন খুবই সুন্দরী মহিলার বিয়ে হয়েছিল। জগতের যত দুঃখ কষ্ট থেকে তার বাবা তাকে কোনোদিনও বিমুখ রেখেছিল, কারণ ওনার জন্মের পর কিছু সাধু সন্ত দ্বারা ভবিষ্যৎবাণী হয়েছিল, যেই মুহূর্তের চোখের সামনে জরা জীর্ণ ব্যাধি বা মৃত্যু এসে দেখা দেবে, সেই মুহূর্তেই তোমার ছেলে সংসার ত্যাগ করে দিতে পারে। জরা জীর্ণ ব্যাধি থেকে মুক্ত রাখার জন্য তার যাওয়ার আগে বাগানের হলুদ পাতাগুলোকেও বা শুষ্ক পাতাগুলোকেও সরিয়ে দেওয়া হতো। কিন্তু রাজপথে পরিভ্রমণের সময় তার সামনে একজন অসহায় বৃদ্ধ মানুষ চলে আসে। তারপর থেকে ওনার প্রশ্ন আসে যে এই বৃদ্ধা অবস্থা কি, এই মৃত্যু কি, এই রোগ কি? কোনো রকম উত্তরে উনি স্যাটিসফাইড হয়নি। তখনকার যে হিন্দু স্কলার্সরা ছিল, তখন উনি ঠিক করলেন যে আমি নিজের জ্ঞান নিজেই আহরণ করতে এগোবো। যেমন আমরা যদি এখন একটা কোনো থিসিস পাই, যেখানে আমি ধরুন একটা বিষয় নিয়ে বোঝাচ্ছি, ধরুন নেরুডার ভিডিও বোঝাচ্ছি অথবা সোললেস হিউম্যান বিং বোঝাচ্ছি, আপনাদের আশা সাধারণভাবে থাকে যে আপনাদের খাবারটা পরিবেশন করব আমি, খাইয়েও দেব আমি, আপনার হয়ে চিবিয়েও দেব, আপনার হয়ে হজমও করে দেব, আপনার হয়ে শরীরের মধ্যে আত্মীকরণও করে দেব, হ্যাঁ, আর আপনি শুধু বসে থাকবেন। কিন্তু তখনকার দিনের মানুষের মোটিভেশন আলাদা ছিল। তারা তথ্য জোগাড় করত, তৎকালীন কিছু প্রশ্ন করত। যদি প্রশ্নের উত্তর তাদের স্যাটিসফাইয়েবল না হতো, তারা নিজেদের সাধনা নিজেরা করে সেগুলোকে বের করতো। তার জন্য 10 বছর লাগুক, 20 বছর লাগুক, হোয়াটসোএভার। তো গৌতম বুদ্ধ এই পথটাকেই চয়ন করেছিলেন। উনি নিজে সাধনার জন্য চলে গেলেন বাড়ি ছেড়ে 30 বছর বয়সে। তারপরে কঠিন তপস্যার দ্বারা সম্ভবত 6 বছর কি 7 বছর পর ওনার সঙ্গে এনলাইটেনমেন্টের ঘটনা ঘটল, যেখানে উনি দেখতে পেলেন পুরো জগৎটাই মিথ্যা। যেটা আমরা এখন বুদ্ধদেব 6 বছর কষ্ট করে এত টর্চার করে নিজের ওপর এত কঠিন বিদ্যা শিখে সেই সময় অর্জন করেছিলেন, সেটা আজকে আমরা বসে জুম অ্যাপের মাধ্যমেই জেনে গেলাম ঘরে ঘরে এই জগৎ মিথ্যা। নেরুডার ইন্টারভিউ দ্বারাই বলুন বা যে কোনো আমার যেগুলো ক্লাস, যে ন্যাচারালি মিথ্যা উইথ প্রুফ। আপনারা নিজের অন্তরকে প্রমাণ জিজ্ঞাসা করলে উত্তর দিয়ে দেবে। কিন্তু তখনকার কালটা অতটা সোজা ছিল না, তখন এত পৃথিবী অনেক বেশি সলিডিফাইড ছিল, আর এতটা বেশি সাহায্যকারী এনার্জি তখন ছিল না। সেজন্য 6 বছর 7 বছর লেগেছিল ওনার। তারপরে উনি কি হন, বুদ্ধদেবে পরিণত হন, মানে এনলাইটেন বিং। উনি 80 বছর বয়স অবধি তারপরে লোকেদের জ্ঞান বিতরণ করেছেন। আর উনি যে সংঘটা প্রতিষ্ঠা করেছিলেন বা ক্লাব বা কমিউনিটিটা প্রতিষ্ঠা করেছিলেন ভিক্ষুকদের, ওইটাকে উনি সংঘ বলতো, এবং ওখানে যে উপদেশগুলো দিত সেগুলোকে ধম্মম বলা হতো। তো এই অবস্থায় উনি 80 বছর বয়সে মারা যান, এবং তারপর থেকে এই গোটা ওনার শেখানো প্রচুর বিদ্যা, যেমন আমাদের রেইকিটাও মিকাউসুই একটা জায়গায় গিয়ে দেখেছিলেন যে রেইকিটাও কিন্তু গৌতম বুদ্ধ তার শিষ্যকে শেখাচ্ছে। গৌতম বুদ্ধেরও পুরানো রেইকি বিদ্যা, স্পর্শ চিকিৎসা বিদ্যা আরো পুরানো। তো যা কিছু এসছে সবই এই একই জায়গা থেকে, বিভিন্ন কালচার থেকে আমরা পেয়েছি। তো আমরা আজকে এইভাবে গৌতম বুদ্ধের দেয়া, জীবনে দেয়া বা তার আধ্যাত্মিক উপলব্ধি থেকে পরবর্তী সূত্রের আসা এই বিদ্যাটিকে আমরা গ্রহণ করতে চলেছি। আমরা যে লামাফেরা মাস্টার হিলার কোর্সটা আজকে করছি, সেই কোর্সে একটা অ্যাটেনমেন্ট দেওয়া হয়, এখানে 6টা সিম্বল দেওয়া হয়। যদি আপনারা ভবিষ্যতে লামাফেরার অ্যাডভান্স হিলিংটা করেন, লামাফেরার যেটা মাস্টার হিলার যেটা বর্তমানে করছেন আজকের ক্লাসে, সেটায় 6টা সিম্বল থাকে। সেটার মানে হলো যে আপনি এই সিম্বলগুলোর দ্বারা নিজের এবং অন্যের কাছাকাছি বা দূর থেকে আরোগ্য করতে পারবেন, বাস্তু সমস্যার আরোগ্য করতে পারবেন, প্ল্যানেটারি বা গ্রহগত সমস্যা আরোগ্য করতে পারবেন, মনের ইচ্ছা পূরণের জন্য আরোগ্য করতে পারবেন, তারপরে আপনার সম্পর্কের সমস্যার ক্ষেত্রে আরোগ্যকরণ পদ্ধতিটাকে ব্যবহার করতে পারবেন, এই সবের ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। তাহলে এর পরের লেভেলে কি আছে? এর পরের লেভেলে সেম জিনিস আছে, কিন্তু
হিলিং এর পাওয়ারটা অনেক বেশি থাকবে। সেখানে আরো 6টা সিম্বল দেওয়া হবে। যে হিলিংটা এখন আপনি শিখছেন সেটা 3 দিন অবধি ভ্যালিড থাকে একটা হিলিং করার পর তার বডির মধ্যে। যখন এই নেক্সট লেভেলটা শিখবেন, একটা হিলিং 21 ডেজ অবধি ভ্যালিড থাকবে যে রিসিপিয়েন্ট তার শরীরে। তো এইটাই হলো মেন তফাৎ। এছাড়াও সেকেন্ড ডিগ্রিতে আমরা তত্ত্বগুলোর ভিত্তি করে, যেমন পৃথিবী তত্ত্ব, অগ্নিতত্ত্ব, জলতত্ত্ব, বায়ুতত্ত্ব, এইগুলোর উপর ভিত্তি করে আমরা হিলিং করি। তো এর ফলে হিলিংটা আরো ইন্টেন্সিফাইড হয়। এটা হলো সেকেন্ড ডিগ্রির অ্যাটুনমেন্ট। আর যারা মাস্টার টিচার করবে সেটা হলো তার পরের ডিগ্রি। সেকেন্ড ডিগ্রি করার পর কেউ যোগমায়াও শিখতে পারে। যোগমায়া বা সালভিক মন্ত্রতে 300 রকমের সিম্বল আছে, সেটাও সে শিখতে পারে সেকেন্ড ডিগ্রি করার পর।